इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ওয়ারি এনার্জিস, দেখুন ওয়ারি এনার্জিসকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 14% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কালকের দিনেও কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটাকে নিয়ে ইউএস থেকে একটা খুব ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি এই কোম্পানিটা কোয়ার্টার 4-এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা অ্যাট ফার্স্ট দেখে নিই। তো আজকের দিনে এতটা ভালো পারফরমেন্স দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে রেজাল্টটা কী হতে পারে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে যে 31-3-24, অর্থাৎ এক বছর আগে 12-24 আগের কোয়ার্টারে, 3-25 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম বলছে যে এক বছর আগে কোম্পানিটা 3007, আগের কোয়ার্টারে 3545, এই কোয়ার্টারে 4140। তো দেখলে দেখা যাবে ইয়ারলি 3007টা 4100 হয়েছে এবং 3500টা 4100 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির রেজাল্ট মানে ইনকাম যথেষ্ট ভালো করেছে। এবার আমরা খরচা দেখব। তো টোটাল এক্সপেন্সেস কী বলছে? টোটাল এক্সপেন্সেস যে কোম্পানি এক বছর আগে খরচা করেছে কত? 2641, আগের কোয়ার্টারে 2855, এই কোয়ার্টারে 3291। তো 2641টা 3291 হয়েছে, ইয়ারলি বেড়েছে 2855টাও 3291 হয়েছে। তো ইনকামের পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানির যে খরচা সেটাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 366, আগের কোয়ার্টারে 689, এই কোয়ার্টারে 849। অপারেটিং প্রফিট ইয়ারলি 366টা 800 হয়েছে, ডবলের বেশি হয়ে গেছে এবং কোয়ার্টারলি কিন্তু অনেকটা জাম্প করেছে। তাহলে বলা যেতে পারে এখনও পর্যন্ত কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু ব্যাপক রেজাল্ট প্রেজেন্ট করেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে, যেটা কোম্পানির ঘরে ঢোকে। তো দেখলে দেখাবে, দেখুন কোম্পানি এক বছর আগে সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে পেয়েছে কত? 475, যেটা আগের কোয়ার্টারে 506, এই কোয়ার্টারে 644। তো এখানে দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু যে নেট প্রফিট সেটা ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও ব্যাপক করেছে। তো বলা যেতে পারে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার 4-এ। স্যার বিজনেস নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ বিজনেস যে কোম্পানিটা করছে না, সারা ওয়ার্ল্ড কিন্তু এখন রিনিউয়েবল সেক্টর নিয়ে ছুটছে। আর এবং এই কোম্পানিটার বিজনেস সারা ওয়ার্ল্ড ব্যাপী, যেখানে ইন্ডিয়া বলুন, ইউরোপ বলুন, ইউএস বলুন, সব জায়গায় কিন্তু এই কোম্পানিটার বিজনেস ছড়িয়ে রয়েছে। সোলার মডিউল কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে। স্যার আরেকটা বড় নিউজ কি, যেটা এই কোম্পানিকে বিজনেস আরও বাড়বে, বা বলতে পারেন আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে বা গতকালকে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? ইউএস কি করেছে? ইউএস ট্যারিফ আরোপ করেছে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে, যেখানে এই কোম্পানিগুলো এই দেশগুলোতে কী করছিল? চায়নার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ছিল এবং সেখান থেকে সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং হয়ে কোথায় যাচ্ছিল? ইউএসএ যাচ্ছিল। তো যখনই ইউএস গভর্নমেন্ট জানতে পেরেছে তখনই কিন্তু আপ টু বলছে 3521% পর্যন্ত তারা ট্যারিফ বা অ্যান্টিডাম্প ডিউটিস লাগিয়েছে। তো সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কোন কোন দেশ রয়েছে? মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, এইসব দেশগুলো থেকে কিন্তু এই জিনিসটা হচ্ছিল, যেখানে চায়নার প্রোডাক্টগুলো যাচ্ছিল কোথায়? ইউএসএ। তো অনেক সস্তায় তৈরি হচ্ছিল এবং তার পাশাপাশি এইসব দেশগুলোকে ইউএস অনেক সাবসিডি দিত, যার ফলে ডবল মুনাফা তুলছিল চায়নার কোম্পানিগুলো, যেখানে ইউএসএর লোকাল ম্যানুফ্যাকচারিংরা সাফারার হচ্ছিল। তো ম্যানুফ্যাকচারারদের বাঁচানোর জন্য ইউএস কিন্তু এই পদক্ষেপ নিয়েছে। তো তার মধ্যে কিন্তু আমাদের দেশ নেই, অর্থাৎ ইন্ডিয়া নেই। দেখুন 3521% কম্বোডিয়ার ওপর তারা কিন্তু ট্যারিফ আরোপ করেছিল, যেখানে চায়নার প্ল্যান্ট দেখা যাচ্ছে এবং কম্বোডিয়া ইনভেস্টিগেশনে ইউএসকে সাহায্য করছিল না। সে যেটা একটু আগে বলছিলাম যে আমাদের এই কোম্পানিটা ইউএস এবং ইউরোপেও কিন্তু কী করে? বিজনেস করে। তো যার জন্য এই কোম্পানিটার কাছে বলতে পারেন একটা ব্যাপক বড় অপরচুনিটি রয়েছে যে ইউএসের বিজনেস আরও বাড়ানোর, যার জন্যে ভালো রেজাল্ট করেছে এবং তার পাশাপাশি একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা মুভমেন্ট দেখিয়েছে। দেখুন লাস্ট 5 দিনে দেখলে দেখায় কোম্পানিটা 31% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার মুথুট ফাইন্যান্স কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 3% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছিল। দেখুন মানাপুরম ফাইন্যান্স, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে সামান্য একটা গিরাবার দেখাচ্ছে। তো এই গোল্ড লোন নিয়ে কাজ করা কোম্পানিগুলো আজকের দিনে পড়ছে কেন? যেখানে এই দুটো কোম্পানি, যে দুটো কোম্পানি আমি দেখালাম, সেই দুটো কোম্পানির মেন বিজনেস কিন্তু গোল্ড লোন। তো এই দুটো কোম্পানি পড়ার পিছনে কারণ
কারণ হচ্ছে গোল্ডের দাম হঠাৎ করে আজকে কিন্তু অনেকটা গিরাবার দেখাচ্ছে, যেখানে স্যার গোল্ড গতকালকে 1 লাখের কাছাকাছি চলে গেছিলো বা 1 লাখ ওভার করে গেছিলো, সেখানে দেখলে দেখাবে আজকের দিনে গোল্ড কিন্তু 2% মতন পড়েছে। এবং MCX 23শে এপ্রিল আজকের দিনে 12:56 এখন 95,276 চলছে। তো 2% মতন কিন্তু গোল্ড ডাউনফল দেখিয়েছে, যার জন্য কোম্পানিগুলোর মধ্যে একটা ফল দেখা যাচ্ছে। তো গোল্ডের সাথে এই কোম্পানির সম্পর্ক কি? দেখুন, এই কোম্পানিটা গোল্ড লোন প্রোভাইড করে। গোল্ডের যত দাম বাড়বে এই কোম্পানিটার বিজনেস তত বাড়বে, আর এবং গোল্ডের দাম যত কমবে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস কমবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গোল্ডের দাম আজকে পড়েছে বলে কিন্তু এই কোম্পানিটার মধ্যে 3% মতন একটা গিরাবাট দেখা যাচ্ছে, যেখানে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, অর্থাৎ এই ট্যারিফ যুদ্ধ এটা যদি ঠিকঠাক হয়ে যায় এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি স্টপ হয়ে যায়, তাহলে কিন্তু গোল্ডের দাম আরও পড়বে। তো এই কোম্পানিগুলো কিন্তু আরও ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে, এটা মাথায় রাখবেন। যদি পরে, আমি বলছি না যে এই কোম্পানিগুলো এখান থেকে শার্পলি নিচে পড়বে, যদিও বা এই কোম্পানিটা গতকালকে 26 টাকা করে একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল। আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি HCL টেকনোলজি, কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 8% পর্যন্ত এখনও পর্যন্ত একটা মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা 114 পয়েন্ট এখনও পর্যন্ত ওপরে রয়েছে, যেখানে আজকের দিনে কোম্পানিটা 1600 হাই মেরেছে। শুধু স্যার এই কোম্পানির সাথে সাথে কিন্তু দেখলে দেখা যাবে উইপ্রোকে দেখলে দেখা যাবে, উইপ্রো কিন্তু প্রায় 4% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। ইনফোসিসকে দেখলে দেখা যাবে, ইনফোসিসও কিন্তু প্রায় 4% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো আইটি সেক্টরের প্রতিকটা কোম্পানি, TCS বলুন, ইনফোসিস, HCL টেক বলুন, যেগুলো মিড ক্যাপ কোম্পানিগুলো আছে সেগুলো বলুন, প্রতিকটা কোম্পানির কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি? HCL টেকের ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল এবং রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল, এবং ভবিষ্যতে যে গাইডলাইন কোম্পানিটা প্রেজেন্ট করেছে সেটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। তো HCL টেক আজকের দিনে মুভমেন্ট দেখানোর পিছনে এই একটা তো কারণ ছিলই, এতটা ভালো মুভমেন্ট, যেখানে আদার্সগুলো 4%, এই কোম্পানিটা প্রায় 8% মতো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে রেজাল্ট একটা তো ইম্প্যাক্ট আছেই। এবং তার পাশাপাশি বলতে পারেন ন্যাসড্যাক, যেখানে আইটি সেক্টরকে নিয়ে তৈরি হচ্ছে ইউএসের এই ইন্ডেক্সটা। তো ন্যাসড্যাক গতকালকে প্রায় 3.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। গতকালকে 3.5% মতন মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে যদি আমরা ন্যাসড্যাকের ফিউচারকে দেখলে দেখা যাবে ফিউচার এখনও পর্যন্ত 2%-এর ওপরে একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো ন্যাসড্যাক ভালো পারফরমেন্স করছে, মানে স্যার বলতে পারেন যে পরিস্থিতি হয়তো কিছুটা স্বাভাবিক হচ্ছে ইউএসএ। তো ন্যাসড্যাক যখনই ভালো পারফরমেন্স দেখায় না, তখনই কিন্তু আমাদের আইটি কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে থাকে। দেখুন স্যার, আইটি ইন্ডেক্সকে দেখলে দেখাবে, একটা ইন্ডেক্স, যেখানে ইন্ডেক্স আজকের দিনে 4%-এর ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট শো করছে। কারণ হিসেবে বলতে পারেন যে আমাদের দেশের যে আইটি কোম্পানিগুলো কাজ করে না, প্রায় 30 থেকে 35% বিজনেস করে ইউএসএ। তো ইউএসের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তাহলে আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে, যেখানে ইউএসের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল বলে আইটি ইন্ডেক্স বা আইটি কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি পড়ছিল, সে মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন আর লার্জ ক্যাপ বলুন। তো আজকের দিনে ভালো আইটি পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কিন্তু ইউএসের আবহাওয়া ঠিক হওয়া বলতে পারেন, বা ইউএসের ন্যাসড্যাক বা ইউএসের মার্কেট, বা বলতে পারেন যে ইউএসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্যে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। দেখুন, যারা আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে কী কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের জানা খুব দরকার। তার জন্যই এসব নিউজগুলো নিয়ে জাস্ট আলোচনা করলাম মাত্র, এইগুলো কেউ বাই রেকমেন্ডেশন নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাই করবেন তো নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।